আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকের ব্লগটা খুবই স্পেশাল বিকজ আজকে আমরা চলে যাচ্ছি মাউন্ট গ্যাম্বিয়ারে এবং থাকবো 2 দিন। তো এই 2 দিন ব্যাপী আমরা কোথায় কোথায় গেলাম, কিভাবে কি করলাম, সব কিছু থাকবে ভ্লগে। যেহেতু 2 দিনের ভ্লগ, সো অনেক বড় হয়ে যাবে, তাই 2টা পার্টে ভাগ করছি। তো প্রথম দিনের আমাদের সকল অ্যাক্টিভিটিস থাকবে প্রথম ভ্লগের মধ্যে এবং পরের দিনেরটা থাকবে ডে 2 ভ্লগের মধ্যে। তো প্রথমেই হচ্ছে আমরা খুব সকাল সকাল রওনা দিয়ে দেই এবং আমরা হচ্ছে মারি ব্রিজের রাস্তা ধরে যাই। নর্মালি মাউন্ট গ্যাম্বিয়ারে হচ্ছে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে এই মারি ব্রিজ দিয়ে কান্ট্রি সাইডের রোডটা এবং একটা হচ্ছে বিচ রোড। আমরা হচ্ছে কান্ট্রি রোডটাই প্রেফার করি এবং আমাদের প্ল্যান ছিল ব্যাক করার সময় আমরা বিচ রোড দিয়ে আসব। তো যেহেতু আমরা আজকে মাউন্ট গ্যাম্বিয়ার যাচ্ছি, যাওয়ার আগে নিশ্চয়ই একটু এ সম্পর্কে জেনে নেওয়া যাক। তো মাউন্ট গ্যাম্বিয়ারটা হচ্ছে তার ইউনিক জিওলজিক্যাল লোকেশনের জন্য বেশি ফেমাস, অ্যান্ড স্পেশালি এখানে অনেক এক্সটেন্ট ভলকানিক কমপ্লেক্সেস আছে, প্লাস অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। 18শতকের দিকে প্রথম লেফটেন্যান্ট জেমস গ্র্যান্ট এই জায়গাটাকে আবিষ্কার করে এবং এর নামকরণ হয় অ্যাডমিরাল লর্ড জেমস গ্যাম্বিয়ারের নামে, যেটা কিনা ছিল সাউথ অস্ট্রেলিয়ার ফার্স্ট ব্রিটিশ নাম। অ্যান্ড তারপরে হচ্ছে 19 শতকের দিকে ইউরোপিয়ান অ্যারাইভাল হয় এবং তারা এখানে আস্তে ধীরে অ্যাগ্রিকালচার শুরু করে। তো এখানকার যারা ট্রেডিশনাল পিপল, তাদের নাম হচ্ছে বোয়ান্ডিক পিপল। এটার প্রোনাউন্সিয়েশনটা এরকমই, হয়তো যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানকার মূলত মাউন্ট গ্যাম্বিয়ারের যেই জায়গা বা জমিটা, এটা এই বোয়ান্ডিক পিপলেরই ছিল এবং তাদের নামের অর্থ হচ্ছে পিপল অফ দ্য রিডস, যেটা কিনা রিফ্লেক্ট করে ওদের ক্লোজ কানেকশন ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে। তো এই তো ছিল মাউন্ট গ্যাম্বিয়ারের কিছু হালকা হিস্ট্রি এবং অবশ্যই আপনারা তো গুগল করলে জানতেই পারবেন। তো যারা আমরা অ্যাডিলেইডে থাকি, আমাদের জন্য মাউন্ট গ্যাম্বিয়ারতে যাওয়াটা একটু কোয়াইট ইজি এবং ড্রাইভ করে ইজিলি যাওয়া যায়। সো 2-3 দিনের ট্যুর প্ল্যানের জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বেস্ট প্লেস হতে পারে। আমরা আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণে রান্না বান্না করে নিয়ে গিয়েছিলাম, যেহেতু হালাল খাবারের একটা প্রবলেম আছে এবং ওখানে আমি কোনো হালাল শপ দেখি নাই। যদিও কোলস, কেমার্ট অ্যান্ড আদার্স যত শপ আছে সবই সেখানে আছে, বাট রান্নাটা আমরা করে নিয়ে গিয়েছিলাম। এবং যাওয়ার পথে হচ্ছে আমরা দ্য নারাকুর্তে কেভস ন্যাশনাল পার্কটা ভিজিট করে যাই, যেটা হচ্ছে সাউথ অস্ট্রেলিয়ার শুধু মাত্র ওয়ান অ্যান্ড অনলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো ভাবলাম যে যেহেতু এটা মাউন্ট গ্যাম্বিয়ারের পথেই পড়ছে, তাই আমরা এটা দেখেই যাই। এবং জায়গাটা খুবই সুন্দর ছিল এবং এখানে হচ্ছে বিভিন্ন কেভ সাইট আছে। কেভ সাইটগুলো আপনাকে টিকিট কেটে দেখতে হবে। তার নামগুলো ছিল হচ্ছে ভিক্টোরিয়া ফসিল কেভ, ব্লাঞ্চ কেভ অ্যান্ড ব্যাট টোর, আলেকজান্ড্রা কেভ, তারপরে হচ্ছে স্টিক টমেটো কেভ ওর ওনাম্বি ফসিল সেন্টার। তো এইগুলো হচ্ছে টোটাল কেভগুলো। বাট দেন হচ্ছে আমরা শুধু একটা ভিজিট করি, আমরা হচ্ছে ওনাম্বি ফসিল সেন্টার সেটাতে ঢুকেছিলাম এবং এটা হচ্ছে একটা আর্টিফিশিয়ালি কেভের মতন করে করা, জাস্ট দেখানোর জন্য আর কি কীরকম। তো আমরা হচ্ছে গিয়ে খুবই ভালো লাগতেছিল। আই মিন এনভায়রনমেন্টটা অন্যরকম ছিল, যদিও এটা ন্যাচারাল কেভ ছিল না, বাট দেন ভালো লাগতেছিল আর কি। তো এটাকে খুব সুন্দর করেভাবে ডেকোরেট করা হয়েছিল এবং সাজানো হয়েছিল, তো দেখে খুবই ভালো লাগতেছিল। আর সত্যি কথা বলতে কি, অনেক মানুষজন যখন একসাথে কোনো জায়গায় ভিজিট করতে যাওয়া হয়, এমনিই ভালো লাগে। জায়গাটা কীরকম তার চেয়েও বেশি ম্যাটার করতেছে একসাথে সবাই অনেক মজা হচ্ছে, গল্প হচ্ছে, একসাথে সময় কাটানো হচ্ছে। সবাই যেহেতু এখানে অনেক বিজি লাইফ লিড করি আমরা, তো এই বিজি লাইফ থেকে বের হয়ে একটু নিজেদের জন্য সময় কাটানোর যদি সুযোগ পাওয়া যায়, তাহলে অবশ্যই সেটা মন্দ হয় না। তো নারাকোর্তে কেভ ন্যাশনাল পার্কটা মূলত ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে আসে হচ্ছে 1994-এ, যখন ভিক্টোরিয়া ফসিল কেভে একটা ইমেন্স সায়েন্টিফিক ভ্যালিউ ডিসকভার করা হয় এবং এরপরেই হচ্ছে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে লিস্টেড হয়। তো যা কারো যদি এই ধরনের কেভ কিংবা ফসিলস বা এই টাইপের প্রতি আগ্রহটা বেশি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমি রেকমেন্ড করব যে এই কেভটা অবশ্যই দেখার, যেহেতু এটার কারণেই মূলত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটা ইনক্লুডেড হয়। আদার দ্যান দ্যাট বাকিগুলোও হয়তো খারাপ হওয়ার কথা না, যেহেতু আমি দেখিনি তাই বলতে পারছি না, কিন্তু অবশ্যই ভালো হওয়ার তো কথা। তো আমাদের কেভটা মোটামুটি দেখা শেষ, এখন আমরা বের হয়ে যাব এবং বের হয়ে আমরা আবারও মাউন্ট গ্যাম্বিয়ারের উদ্দেশ্যে রওনা দিব। রাস্তাগুলো যে কী পরিমাণ সুন্দর ছিল সেটা না বললেই নয়। চোখের সৌন্দর্যটা কোনোভাবেই মানে ক্যামেরায় ফুটিয়ে তোলা সম্ভব না। চোখে যেটা দেখা যায় সেটা তো কোনোভাবেই না। রাস্তায় যেতে যেতে এরকম একটা রাস্তা আসে যেখানে রাস্তার দুই পাশে গোলাপ গাছ ছিল, এত ভালো লাগতেছিল যা বলার বাইরে। মানে একদম সবগুলা গাছে মনে হচ্ছিল সেম কোয়ান্টিটিতে ফুল ফুটে আছে, দেখতে অসম্ভব পরিমাণে সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল যে একটু যদি গাড়িটা থামিয়ে ফুলগুলো একটু দেখতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো।
কিন্তু নিজ খালি চোখে যখন আপনারা দেখবেন এটা আরও বেশি সুন্দর লাগবে। যারাই আসবেন বা আগে যদি কেউ যেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো রাস্তাটা অসম্ভব পরিমাণে সুন্দর লেগেছে। আর হ্যাঁ, যারা ড্রাইভ করবেন তাদের জন্য একটা ইনফরমেশান দিয়ে রেখে যে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় ক্যামেরা বসানো আছে এবং পুলিশও থাকে। সো অবশ্যই কেউ দয়া করে ওভার স্পিডিং করবেন না, সেক্ষেত্রে আপনার প্রবলেম হয়ে যেতে পারে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা আমাদের এয়ারবিএনবিতে চলে আসি এবং এয়ারবিএনবিটা খুবই সুন্দর ছিল, গুছানো ছিল, যেমনটা আমাদের কাছে এক্সপেক্টেড ছিল সেরকমই আমরা পেয়েছি। তো সব কিছুই ভালো ছিল। তো আমরা জাস্ট খালি এসে একটু ফ্রেশন আপ হয়ে খাওয়া দাওয়া করব, এ কারণেই আসা। দেন হচ্ছে আমরা আমাদের বাকি স্পটগুলো দেখতে বের হয়ে যাব। সো আমরা অ্যাপ্রক্সিমেটলি 1টা থেকে 2টার ভিতরে আমরা মাউন্ট গ্যাম্বিয়ার পৌঁছাই। যেহেতু আমরা মাঝখানে একটু ব্রেকস নিয়েছি এবং একটা ন্যাশনাল পার্কেও ভিজিট করেছি, তাই সময়টা আরও বেশি লেগেছে। আদার দ্যান দ্যাট 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতনই লাগে। তো আমরা তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমাদের মাউন্ট গ্যাম্বিয়ারের প্রথম স্পটের দিকে, এবং প্রথম স্পটটা ছিল আমাদের ব্লু লেক, যেটা মাউন্ট গ্যাম্বিয়ারের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস। এবং আমার কাছে মনে হয় যে কিছু দেখেন আর না দেখেন, এটা অবশ্যই ভিজিট করা উচিত, বিকজ এটা আসলেই দেখার মতন কিছু একটা, এত সুন্দর। আর মাউন্ট গ্যাম্বিয়া শহরটাও কিন্তু খুবই সুন্দর, গুছানো, একদম পরিপাটির যেটাকে বলে। সত্যিই খুবই ভালো লাগতেছিল যত দূর আগাচ্ছিলাম। আর ব্লু লেকের বিশেষত্ব হচ্ছে এটা মূলত একটা ভলকানিক ক্রেটাল লেক। আর এটা ফেমাস হচ্ছে এই কারণে বিকজ পানিটা সিজনালি চেঞ্জ হয়। উইন্টারে ইউজুয়ালি এটা গ্রে কালার থাকে, এবার সামার আসার সাথে সাথে এটাই ভাইব্রেন্ট ব্লু কালার হয়ে যায়, যেটা দেখতে অসম্ভব পরিমাণে সুন্দর লাগে। এবং এটা কিন্তু এখানকার পানির ওয়ান অফ দ্য মেইন সোর্স। তো 5,000 বছর আগে হচ্ছে একটা ভলকানিক ইরাপশনের মাধ্যমে এই লেকটার উৎপত্তি হয় এবং এখনও পর্যন্ত এটা আছে। তো নর্মালি হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্তই মূলত এই ব্লু কালারটা থাকে, তারপরেই হচ্ছে এটা গ্রে কালারে চলে যায়। অ্যান্ড এই ব্লু লেকের আশেপাশে অনেকগুলো লুকআউট আছে, আপনি চাইলে সেই লুকআউটগুলো থেকে এটাকে ভিজিট করতে পারবেন, অথবা এটাতে হেঁটে হেঁটে যাওয়ার জন্য একটা 3.6 কিলোমিটার্সের ট্রেইল আছে, যেটা ধরো আপনি হেঁটে হেঁটে পুরোটা ব্লু লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমরা হচ্ছে যেহেতু দুপুরের বেলা যেতে যেতে দুপুর 3টা বা 4টা বেজে যায়, তো ওই ট্রেইলে আর আমরা যাই না, আমরা হচ্ছে একটা লুকআউট থেকে এটাকে ভিজিট করি। এবং ওখান থেকে এত সুন্দর লাগছিল দেখতে, যেটা বলার বাইরে। তো দেখতেই পারতেছেন দূর থেকে এটা ব্লু কালারটা রিফ্লেক্ট করতেছে, এবং এটা কোনো এডিটিং না, কিছুই না, এটা অ্যাকচুয়ালি কালারটা এরকম। আর সামারের কারণে ঘাস গাছপালা এত গ্রিন হয়েছিল, মানে পুরাই কম্বিনেশনটা খুবই চমৎকার। এবং অবশ্যই এখানে একবার হলেও আসবেন, আমি ডেফিনেটলি সাজেস্ট করব। দেখে যে কি পরিমাণ ভালো লাগতেছিল, চোখের একটা শান্তি কাজ করতেছিল। বিশাল একটা লেক, যতদূর চোখ যাচ্ছে নীল পানি। আর এখানে হচ্ছে একটা ছোটোখাটো লুকআউট ছিল, তো আমরা ওখান থেকে আর কি দেখতেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল। আর ছবি টবিতে এখানে অসম্ভব পরিমাণে সুন্দর আসতেছিল, যা বলার বাইরে। তো ব্লু লেকের এই সৌন্দর্য উপভোগ করার পরে আমরা রওনা দিয়ে দিই হচ্ছে আরেকটা স্পটের উদ্দেশ্যে, এবং সেটা হচ্ছে ভ্যালি লেক। প্রায় 4,000 থেকে 4,500 বছর আগেই ভ্যালি লেকের উৎপত্তি হয়েছিল, এবং অবশ্যই একটা ভলকানিক ইরাপশনের মাধ্যমে, যার জন্য এটাকে ইয়াংগেস্ট ভলকানিক ফিচার বলা হয় অস্ট্রেলিয়ার। আর এটা হচ্ছে ট্রেডিশনাল বোয়ান্ডিক ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় কেটলা মালপি, যেটা মানে হচ্ছে সেক্রেট টকিং ট্রি। তো এটার জিওলজিক্যাল কন্ডিশনটা তো খুবই চমৎকার জানার জন্য। এবং দেখতেই পাচ্ছেন যে ভ্যালি লেকটা দেখতে অনেকটা গ্রিনিশ গ্রিনিশ লাগতেছে বিকজ অফ গাছের রিফ্লেকশনের কারণে, এবং আশেপাশে সব কিছু কী পরিমাণ সুন্দর লাগতেছে, সবুজ একদম। অ্যান্ড এই জায়গায় মনে করেন যে একটা চাদর বিছিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকার মতন একটা জায়গা, খুবই ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছিল যে মানে আমি অনেকটা সময় যদি এখানে স্পেন্ড করতে পারতাম তাহলে হয়তো আমার বেশি ভালো লাগতো, কিন্তু সময় স্বল্পতার কারণে যেহেতু আমাদের আরও কয়েকটা স্পট ভিজিট করতে হবে, তাই আমরা রওনা দিয়ে দেই। এবং এরপরে আমরা চলে যাচ্ছিলাম একটা সিঙ্ক হোল দেখতে। মাউন্ট গ্যাম্বিয়ারে কিন্তু প্রচুর লেক, কেভস অ্যান্ড সিঙ্ক হোলস আছে, তার মধ্যেই একটা দেখতে যাচ্ছিলাম, যেটা তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তো আমরা এখন চলে এসেছি আমফারস্টন সিঙ্ক হোল বা উমফারস্টন সিঙ্ক হোল, যেটাই হোক। এটাকে বোয়ান্ডিক ল্যাঙ্গুয়েজে বালুমবালবিও বলা হয়। এটার খুব চমৎকার একটা হিস্ট্রি আছে। এটা একসময় সমুদ্রের নিচে ছিল, এবং লাইমস্টোনের কারণে এটার সিবেড থেকে হচ্ছে এই কেভ স্টাইলের একটা ফরমেশন তৈরি হয়। এবং সময়ের সাথে সাথে আস্তে আস্তে এটার সিলিংটা কোনো একটা কারণে কোলাপস হয়ে যায়, এবং তারপরে এরকম সুন্দর একটা ফরমেশন সবার সামনে আসে।
তো এটার গভীরতাটা অ্যাপ্রক্সিমেটলি 20 মিটার। তো 1886 সালের দিকে একজন লোকাল রেসিডেন্ট জেমস আমফারস্টোন, যিনি কিনা এই প্রপার্টির মালিক ছিলেন, প্রথমে এটাকে প্রসেস করা শুরু করেন। তিনি তার শখের বসে বিভিন্ন ধরনের গাছপালা লাগাতে শুরু করেন একটা গার্ডেন ফর্মেশন দেওয়ার জন্য, এবং এটাকে তিনি খুব যত্ন সহকারে ফর্ম করা শুরু করেন। কিন্তু 1900 শতকের দিকে যখন তিনি মারা যান, তখন এটা অযত্নে একটু নষ্ট হতে থাকে, এবং তারপর আস্তে আস্তে এটা মাউন্ট গ্যাম্বিয়ারের যে সিটি কর্পোরেশন তাদের আওতায় আসে, এবং ইভেনচুয়ালি এটা একটা ট্যুরিস্ট স্পট হিসেবে তখন রূপান্তরিত হয়। এবং এরপর থেকে এটাকে সুন্দরভাবে পরিচর্যা করার পরে এখন এই লুকটা আসে এটার। এবং এটার নিচে দিয়ে একটা লেকও ছিল, যেটা এখন সময়ের সাথে সাথে নাই। কিন্তু সত্যি বলতে এটাতে আসার পরে এত চমৎকার লাগছিল, এবং আসার পরে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে যায়, যেটা কিনা বেশিক্ষণ ছিলও না। কিন্তু ভাবতেই অবাক লাগতেছিল যে এই জায়গাটা একটা সময় সমুদ্রের নিচে ছিল, এবং এখন এটা আমরা দেখতেছি, এভাবে দেখতেছি। মানে এগুলা যখন হিস্ট্রি সম্পর্কে মানুষ চিন্তা করে বা আমরা যখন চিন্তা করি, তখন কিন্তু খুবই অবাক লাগে যে আচ্ছা এটা এরকমও হতে পারে বা এরকমও ছিল। সত্যিই খুব চমৎকার লাগতেছিল। এবং আস্তে আস্তে যতটা নিচে নামতেছিলাম, গাছপালা এবং পাথর সব কিছু মানে একটা অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি করতেছিল। এবং ব্লু লেকের পরে আমার কাছে মনে হয় যে এটাও একটা প্লেস যেটা অবশ্যই ভিজিট করা উচিত। আমার কাছে এটা অসম্ভব পরিমাণে সুন্দর লাগতেছিল। প্রকৃতির যে একটা সতেজতা এবং প্রকৃতিটা যে কতটা রহস্যময় হতে পারে এবং কতটা ক্রিয়েটিভ হতে পারে, এখানে না আসলে সেটা বোঝার কোনো উপায় নাই। যদিও এটাকে এরকম করে স্ট্রাকচারাইজ করা হয়েছে, বাট এই ওয়ালগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল, এবং এটাই কিন্তু ছিল সমুদ্রের নিচে। সো এই প্যাসেজ ওয়াকটা দিয়ে আমি যাচ্ছিলাম আমি জাস্ট দেখার জন্য যে কীরকম লাগে। মানে জাস্ট একটাবার ভাবুন তো যে এই প্লেসটা একটা সময় সমুদ্রের নিচে ছিল, বাট এখন আপনি এটা নিজের পায়ে হেঁটে এটাকে দেখতে পারতেছেন। তো যাই হোক, এইখানে ছোট ছোট বোর্ডে কিছু হিস্ট্রিও লেখা আছে, চাইলে অবশ্যই এটা পড়ে দেখতে পারবেন, ভালো লাগবে। তো এখানের এই প্যাসেজ ওয়াকটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। বিভিন্ন গাছ ফুল এত সুন্দর লাগতেছিল সব কিছু। এখানকার ওদের যে পরিচর্যাটা, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে, যে যেভাবে সব কিছুকে অনেক ওরা যত্ন করে রাখে, এই জিনিসটা সত্যিই প্রশংসার দাবিদার। তো ওই সিঙ্কহোল থেকে আমরা চলে আসি একদম সিটিতে কেভ গার্ডেনে। কেভ গার্ডেনটা হচ্ছে একদম বলতে গেলে সিটির কাছেই, এবং এটাও একটা লাইমস্টোন সিঙ্কহোল ছিল, যেটা কিনা প্রায় 30 মিটার গভীর। এবং এটার রুফ যেটা, সেটা কোনো এক কারণে যখন কোলাপস হয়ে যায় তখনই এটা সবার সামনে আসে। এবং এটা সিটির ওয়ান অফ দ্য মেইন গ্রাউন্ড ওয়াটার সোর্স ছিল একটা সময়। তো এখন এটাকে একটা গার্ডেনে রূপান্তরিত করা হয়েছে, এবং দেখতে অনেকটা এরকম। এবং খুব সম্ভবত রাতের বেলা এখানে খুব সুন্দর লাইটিং থাকে, বাট যেহেতু আমরা দিনের বেলা আসি, সো আমরা লাইটিংটা দেখতে পাই না। বাট এটাও দেখে বেশ ভালোই লাগতেছিল, এবং এটাও মনে হচ্ছিল যাচ্ছে এটাও একটা সিঙ্ক হোল, এবং এটাও একটা সময় গভীরে ছিল, যেটা এখন এরকম অবস্থায় আছে। এই জায়গাটা এখানে হচ্ছে আমরা খুব একটা বেশি সময় কাটাই না, এখান থেকে একটু দেখে দেখে তারপর আমরা খুব তাড়াতাড়ি দ্রুত চলে আসি, বিকজ আমাদের দেন আরও হচ্ছে লোকেশন দেখার ছিল। যেহেতু আমরা শুধুমাত্র 2 দিনের প্ল্যান করে এসেছিলাম, তাই আমাদের ইচ্ছা ছিল যতটুকু সম্ভব লোকেশন ভিজিট করার আমরা যাতে করতে পারি, কারণ যাতে কোনো আফসোস না থাকে। তারপরে আমরা চলে আসি সেন্টেনারি টাওয়ার দেখতে। এই টাওয়ারটা দেখতে হলে আপনাকে কিন্তু বেশ উঁচুতে উঠতে হবে, এবং আগেই বলে রাখি, কারো যদি অ্যাজমার প্রবলেম থাকে কিংবা উঁচুতে উঠতে হাইট ফোবিয়া থাকে, অথবা মনে হয় যে আপনার কোনো সমস্যা হতে পারে, আমি বলবো যে এটা দেন স্কিপ করাটাই বেটার, কারণ রিস্ক নেওয়াটা ঠিক হবে না। আদার দেন যদি মনে হয় যে না খুব একটা প্রবলেম হবে না, তাহলে অবশ্যই দেখবেন। খুবই সুন্দর জায়গা, এবং যখন আপনি টাওয়ারের কাছে চলে যাবেন ওই উচ্চতাটাতে, আপনার কাছে অসম্ভব সুন্দর লাগবে। এবং এটা সেন্টেনারি টাওয়ার যে জায়গাটাতে, এটা হচ্ছে এইখানের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট। এখান থেকে আপনি পুরো শহরটা দেখতে পাবেন, খুবই সুন্দর। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে ওঠার সময় অবশ্যই একটা ভালো গ্রিপের জুতা পরবেন, আদার দ্যান দ্যাট কিন্তু আপনার এটার জন্য প্রবলেম হতে পারে। তো যদিও টাওয়ারের ভেতরে যাওয়া যাবে না, কারণ ডোর লক করা, বাট স্টিল ওই স্পটটা যে কী পরিমাণ সুন্দর ছিল আমি বলে বোঝাতে পারবো না, কারণ ওখান থেকে একদম পুরো চারোপাশে মাউন্ট গ্যাম্বিয়া শহরটা আপনি দেখতে পাবেন, লেকগুলো আপনি দেখতে পাবেন। এটা একটা অন্যরকম অনুভূতি ছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয়েছে যে আমি যে কষ্ট করে রিস্ক নিয়ে উঠেছি, আমার একটা বেস্ট ডিসিশন ছিল, বিকজ হাফ রাস্তা যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে হয়তো আমি পারবো না, কিন্তু যখন উঠলাম তখন মনে হয়েছে যে না, এটা আমার জন্য খুবই একটা বেস্ট ডিসিশন ছিল, বিকজ ওখানে ওঠার পর যে কী পরিমাণ সুন্দর লাগতেছিল যা বলার বাইরে।
তো সেন্টেনারি টাওয়ারে আমাদের উঠতে এবং নামতে অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিটসের মতন লেগেছিল। ইট ডিপেন্ডস অন ইয়ার ওয়াকিং পেস, বাট মোটামুটি যদি স্লোলি যান সেই ক্ষেত্রে 45 মিনিটস লাগবে। তো দেন হচ্ছে আমরা এয়ারবিএনবিতে ব্যাক করার আগে একটু কোলসে ঢুকলাম, কারণ হচ্ছে আমাদের একটু টুকটাক কেনাকাটা দরকার ছিল। আর মেয়ে মানুষ আমরা কোলসকে মার্টে যদি ভিজিট না করি তাহলে তো ইম্পসিবল। সো আই ওয়াজ লাইক আচ্ছা মাউন্ট গ্যাম্বিয়ার যেহেতু আসছে একটু এখানকার কোলসটাও দেখে যাই, সেম অ্যাজ হেয়ার, বাট স্টিল আমার খুব দেখার ইচ্ছা ছিল আর কি। তো যাই হোক, এই ছিল আমাদের মাউন্ট গ্যাম্বিয়ারের প্রথম দিন এবং মোটামুটি বেশ কয়েকটা স্পটে আমরা ভিজিট করেছি। বাকি স্পটগুলো ইনশাল্লাহ আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করব।